আজ বাংলাদেশের জন্য একটি কালো অধ্যায়, হৃদয়স্পর্শী দিন। আজ গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহা, রমজান আলী সহ আরও অনেকে। আহত হয়েছে শতাধিক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে। এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ। আজ দখলদার সরকার এবং তাদের পেটোয়া বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক, গোলাবারুদ। জনতার হাত ছিল খালি, বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা। আজকে এই নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রিয় তরুণ প্রজন্ম, আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরেই গোপালগঞ্জে একটি কিংস পার্টির সফরকে কেন্দ্র করে পরিবেশ পরিস্থিতি উস্কানিমূলক, হিংসাত্মক করার অপচেষ্টা করে গেছে এই দখলদার সরকারের পেটোয়া বাহিনীর গোষ্ঠীটি। এর আগে তারা ছাত্র জনতা পুলিশকে নির্বিচারে হত্যা করে ক্ষমতার মসনদে বসেছে। ক্ষমতার মসনদে বসে হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়েছে এবং গোপালগঞ্জ অভিমুখে তাদের ঘোষিত কর্মসূচির নাম পদযাত্রা থেকে হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ। তারা সদম্ভে ঘোষণা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ দুমড়ে মুচড়ে দেওয়ার। তারা ঘোষণা করেছে মুজিববাদ মুর্দাবাদ নাম করে জনগণকে মাটির সঙ্গে মিশে ফেলে দেওয়ার ঘোষণা তারাই দিয়েছে। তারই প্রেক্ষিতে উস্কানিমূলক পরিবেশ তৈরি করে দখলদার সরকারের পেটোয়া বাহিনী এবং বেসরকারি সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিয়েছে গোপালগঞ্জের মানুষের বুকে। উস্কানিমূলকভাবেই তারা এই পরিস্থিতির সূচনা করেছে। তাদের আসার মূল লক্ষ্যই ছিল জুলাই আগস্টে যেমন তারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নিজেরা হত্যা করে সেই হত্যার দায়ভার অন্যদের উপর চাপিয়ে দিয়ে কৃত্রিম পরিবেশ পরিস্থিতি তৈরি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ প্রশস্ত করেছিল। ঠিক তেমনি নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকেও তাদের প্রয়োজন লাশ, যে লাশ তাদের কাছে কখনো আন্দোলনের কাঁচামাল, কখনো ক্ষমতায় থাকার রসদ, এবং তারই বাস্তবায়ন তার আজকে এখানে তারা ঘটিয়েছে। সেটির একটি নমুনা আজকে গোটা বাংলাদেশের মানুষ আজকে তারা দেখেছে। গোপালগঞ্জের নিরীহ মানুষ, নিষ্পাপ ছাত্র জনতা যখন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, স্লোগান দিয়েছে, তারা জবাব দিয়েছে অস্ত্রে, গুলিতে। মৃত্যুর মুখোমুখি করেও তারা তাদের হায়নার তাণ্ডব থামায়নি, অব্যাহত রেখেছে এবং এখনো তারা চেষ্টা করে যাচ্ছে এই লাশের উপর ভর করে আবারও ভয়ের রাজনীতি, ত্রাসের রাজনীতি গোটা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার। এবং এদের এই যে প্রতারণা রাজনীতি, জোচ্চুরি রাজনীতি, এটি গোটা বাংলাদেশের মানুষের কাছে উন্মোচিত হয়ে গেছে। আজকে দেখুন, গোটা পৃথিবীর মানুষ আজকে দেখেছে কিভাবে আমাদের বিভিন্ন বাহিনী, যেগুলো আওয়ামী লীগ সরকারের সময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে, আজকে তাদেরকে ব্যবহার করা হচ্ছে অবৈধ সরকারের খুঁটি হিসেবে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে। আজকে সরকার যন্ত্রকে ব্যবহার করা হচ্ছে কিংস পার্টির পৃষ্ঠপোষকতার জন্য, এবং সেই নমুনায় আজকে গোটা পৃথিবীর মানুষের সামনে উন্মোচিত হয়েছে যখন আমরা দেখেছি যে সমস্ত সন্ত্রাসী গোষ্ঠী, পেশাদার বাহিনীকেও লেলিয়ে দেওয়া হয়েছে সাধারণ মানুষের উপর আক্রমণ পরিচালনা করার জন্য। এবং দেখুন এই প্রতারকদের ধূর্ততা, এই প্রতারকদের মানুষের জীবন নিয়ে কি কৌতুক। মায়ের কোল খালি করে এদের হৃদয়ে কখনো কান্না জাগে না। মায়ের কোল খালি করে এরা ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকার পাটিগণিতের হিসেব অঙ্ক কষে। এবং আজকে গোপালগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলাদেশে এই নমুনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়ানক ধূর্ততা, প্রতারণা এবং জঘন্য মিথ্যাচারের রাজনীতি এদের। আজকেও কত মায়ের কোল খালি হয়েছে, কত বোন ভাই হারিয়েছে। আজকে তাদের নির্মম তাণ্ডবে
গোটা পৃথিবীর মানুষের লাইভ অডিও ভিডিওতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তারা হত্যা করছে, অথচ হত্যাকারীরাই প্রতিবাদ করছে। তারা হত্যা করছে, তারাই আবার দেশবাসীকে ব্লকেট করার আহ্বান জানাচ্ছে। তারা হত্যা করছে, এই কিলাররাই আবার ভিকটিম কার্ড প্লে করছে, এবং এটি করেই জুলাই আগস্টের মঞ্চ তারা প্রশস্ত করেছিল। এটি করেই আজকে এদের ক্ষমতার সীমা পরিসীমা এরা বাড়ানোর চেষ্টা করছে। বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আপনারা যে কোনো রাজনৈতিক দল পছন্দ অপছন্দ করতে পারেন, কিন্তু বাংলাদেশের তারুণ্য সবসময় গণতন্ত্রের পক্ষে থেকেছে, মুক্তিযুদ্ধের পক্ষে থেকেছে, গণতন্ত্রের অঙ্গীকারের পক্ষে থেকেছে। দলমত নির্বিশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তারুণ্যের হৃদয়ের প্রতিধ্বনি। এই প্রতারকদের সম্পর্কে আপনারা সচেতন থাকবেন, গিনিপিগ হিসেবে যেন তারা আর আপনাদেরকে ব্যবহার না করতে পারে। এরা সেই প্রতারক যারা বলেছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, তারপরে আন্দোলনকে নিয়ে গিয়ে এমন জায়গায় গেছে যেখানে তারা স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলা বলে। এরা সেই প্রবঞ্চক ধূর্ত গোষ্ঠী যারা আপনাদেরকে দাবিয়ে রাখতে না পারার বঙ্গবন্ধুর অমীয় বাণীর কথা বলে আবার তারাই ধানমন্ডি 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে। এরা সেই প্রবঞ্চক গোষ্ঠী যারা আপনাদেরকে বলেছিল মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এবং তারপরেই তারা মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি, অর্জন, অঙ্গীকার, বীর মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ তারাই করেছে। এরা আপনাদেরকে চাকরির কথা বলেছে, আজকে গোটা বাংলাদেশের সরকারি বেসরকারি খাতে চাকরি নেই, কলকারখানাগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে। মেধার কথা বলেছিল, আজকে কোটার ভিত্তিতে তারা নিয়োগ দিচ্ছে। আজকে বাংলাদেশের মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত নেই। মানুষের নিরাপত্তাহীনতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশ শুধুমাত্র ললেস নয়, এই দেশটি আজকে এক ধরনের সিকিউরিটিলেস রাষ্ট্রে পরিণত হয়েছে। এই দখলদার সরকার বাংলাদেশের মানুষের নিরাপত্তা দিতে পারছে না, বরং দখলদার সরকার সমস্ত রাষ্ট্রযন্ত্র এবং তাদের বেসরকারি পেশাদার সন্ত্রাসী গোষ্ঠীকে লেলিয়ে দিচ্ছে মানুষের উপরে। মানুষ প্রতিবাদ করতে চাচ্ছে, শান্তিতে থাকতে চাচ্ছে, তাদের উপর তারা নির্বিচারে গুলি চালাচ্ছে, মব লেলিয়ে দিচ্ছে। এই দখলদার সরকারের প্রধানতম মব স্টার হচ্ছে ফ্যাসিস্ট ইউনূস, এবং এই ফ্যাসিস্ট ইউনূসের রিমোট কন্ট্রোলে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সহায়তায় তাণ্ডবের মাধ্যমে, সহিংসতার মাধ্যমে এরা ক্ষমতার বৈধতা তৈরি করার চেষ্টা করছে। হুমকির ভাষায় বাংলাদেশের মানুষকে এরা নিস্তব্ধ করে দিতে যাচ্ছে। দেশব্যাপী এরা কবরের শান্তি প্রতিষ্ঠা করেছে। সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, আসুন আমরা ঐক্যবদ্ধ হই মুক্তিযুদ্ধকে রিক্লেইম করার জন্য, আসুন আমরা ঐক্যবদ্ধ হই আবারও বিজয়ের প্রশ্নে বাংলাদেশের মানুষের জাগরণের জন্য। আজকে আহ্বান থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি। আজকে যা অন্যায় হচ্ছে, সকল অন্যায়ের আইনানুগ বিচার বাংলাদেশে আজ হোক কাল হোক হবেই হবে। অতএব যা করবেন বুঝে শুনে করবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যারা পুলিশ হত্যা করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হত্যা করেছে এবং ইন্ডেমনিটি দিয়েছে, বিচার করা যাবে না। আজকে আপনারা কোনো অবস্থাতেই দখলদার সরকারের পেটোয়া বাহিনী হিসেবে আপনাদেরকে কেউ যেন ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন, সোচ্চার থাকবেন। এই সরকার দখলদার সরকারের আইন আপনি মানতে বাধ্য নন। এই সরকার আপনাদেরকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করছে, সেটি মানতে আপনি বাধ্য নন। গণতন্ত্র এবং জনগণের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সরকারই আপনাদের একমাত্র আইনানুগ কর্তৃপক্ষ। বেআইনি কর্তৃপক্ষের বেআইনি অনুশাসনের মাধ্যমে বাংলাদেশের নিরীহ সাধারণ নাগরিকদের যদি জীবন বলি দিতে হয়, মনে রাখবেন সবকিছুকেই বিচারিক প্রক্রিয়ার আওতায় আসতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী সহ প্রগতিশীল সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ দল মত নির্বিশেষে তারুণ্যের নিরপেক্ষ স্রোতের প্রতি আহ্বান জানিয়ে আমি বলবো, আগামীকালকে এই গোপালগঞ্জের নির্মম হত্যার প্রতিবাদে আপনারা প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ পালন করবেন, সংগঠিত হওয়ার চেষ্টা করবেন। সংগঠিত হওয়ার মাধ্যমে আপনারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আমাদের রাজনৈতিক অধিকার আদায় করে নিতে হবে, আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের আদায় করে নিতে হবে। এই দেশকে যারা কুক্ষিগত করেছে, নাগরিকদের উপর যারা সীমাহীন হত্যালীলা চালাচ্ছে, আমাদের নারীরা যেখানে বের হতে পারছে না, প্রত্যেক মুহূর্ত ধর্ষণ, খুন কিংবা নিপীড়নের শিকার হচ্ছে,
বাংলাদেশের নাগরিকদের আত্মমর্যাদা, স্বস্তি, নিরাপত্তা যারা কেড়ে নিয়েছে তাদের জবাব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে এবং একই সঙ্গে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের চূড়ান্ত লক্ষ্য এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। আমাদের চূড়ান্ত লক্ষ্য আবার মুক্তিযুদ্ধের অঙ্গীকারের ভিত্তিতে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কর্মকাণ্ড পরিচালিত করবে সেটি নিশ্চিত করা। আমাদের চূড়ান্ত লক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং সংগ্রামে উজ্জীবিত থেকে ন্যায়ের প্রশ্নে অটল থাকা, অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, লড়াই করা। আজকে সমস্ত মুক্তিকামী তরুণদের প্রতি সেই আহ্বান জানিয়ে এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে। কারণ লড়াইয়ের মাধ্যমে এই সরকারকে ঝেঁটিয়ে বিদায় করা ছাড়া বাংলাদেশের জনগণের সামনে কোনো অপশন নেই। জনতার চাওয়াই আমাদের লক্ষ্য, গণতন্ত্রের স্বপ্ন পূরণ করাই আমাদের অঙ্গীকার। আজকে তারা গুলি করে এপিসিতে করে স্থান ত্যাগ করতে পারে। আমরা শহীদদের উত্তরাধিকার, ঘাতকের নই। যারা ঘাতক তারাই সশস্ত্র তাণ্ডব চালিয়ে হত্যা করে এপিসিতে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আমাদের জীবন উৎসর্গ করা রাজনীতির মাধ্যমেই আমরা আমাদের ন্যায্য অধিকার, বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করব। গুলি করে আমাদের আন্দোলন বন্ধ করা যাবে না, কারাগারে বন্দি করে আমাদেরকে স্তব্ধ করা যাবে না। আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করেই ছাড়ব। বাংলাদেশে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। দখলদার ফ্যাসিস্ট সরকারের বিদায় আমরা বাংলাদেশের মাটিতে নিশ্চিত করব। আপনারা সবাই যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ থাকবেন, রুখে দাঁড়াবেন, প্রতিরোধ করবেন। আমাদের যেসব নেতাকর্মী, ভাই বোন, বন্ধু এদের নির্মম তাণ্ডবের শিকার হচ্ছে তাদের প্রতি খোঁজ খবর রাখবেন, সংবেদনশীল থাকবেন, শান্তিপূর্ণভাবে আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবেন। বর্তমানেও যদি আপনি আসেন, এই 3 সপ্তাহের মধ্যে বিএনপি তাদের অন্তত শীর্ষ 2 নেতাকে 2 বার করে শোকজ নোটিশ দিয়ে এসছে, আলাদা আলাদা করে, শুধুমাত্র মন্তব্য করার জন্য। সুতরাং এটা যদি শুধুমাত্র আপনাদের পার্টির একচেটিয়া সেটা আপনি বলেন না। আর 2 নাম্বার কথা হলো, আপনি তাহলে এবার একটা পরিষ্কার করেন, আপনি আমাকে একটু পরিষ্কার করেন যে কোন এনসিপিটা তাহলে আসল এনসিপি। আমি যখন দেখি যে এনসিপি একটা, না এটা আমি আপনাকে বলি, হেফাজতের ক্ষেত্রে আপনার অবস্থান, নারীদের ক্ষেত্রে আপনার অবস্থান, সেনাবাহিনীর ক্ষেত্রে আপনার অবস্থান থেকে আমরা হেফাজতের বাইরে সেনাবাহিনী। আমি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে যে হেফাজতের প্রশ্নে আমার অবস্থান কি ছিল, মানে হেফাজতের ওই সমস্যা আমার অবস্থান কি ছিল? আপনি সেখানে উপস্থিত ছিলেন, আপনি সেখানে গিয়েছিলেন পরে, এবং সেখানে আপনি বক্তব্য রেখেছেন নারী কমিশনের বক্তব্য প্রসঙ্গে। তো সেখানে আপনি বক্তব্য রেখেছেন এবং আপনি বক্তব্য রেখেছেন না, দাঁড়ান, আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন। আপনি আমাদের মানে আংশিক সত্য, সেটা আংশিক সত্য। আমি হেফাজতের প্রোগ্রামে গিয়েছি, এটা সত্য, কিন্তু পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেখানে নারী কমিশনের বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি। আপনি ভিডিও আছে, সব জায়গায় আছে। আমার প্রশ্নের জবাব দেন। একটা আমার বিষয়, 2 নম্বর বিষয়, হেফাজত সেই সভাটা আহ্বানই করেছিল নারী কমিশনের রিপোর্টের এগেইনস্টে। আপনি সেখানে জেনে বুঝেই গিয়েছেন এবং একাত্মতা করতেই গিয়েছেন সেখানে। এক নম্বর বিষয় আমি একদম অন এয়ারে বলছি আপনাকে, কোনো ইনফরমালি কোনো আলাদা ভাবে বলছি না, অন এয়ারে বলছি। ওই প্রোগ্রামটা ইনিশিয়ালি হওয়ার কথা ছিল, সেখানে যে হেফাজতে শাপলা হত্যাকাণ্ড হয়েছিল সেই শাপলা হত্যাকাণ্ডের এই বিষয়ে, এবং এর আগে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের একটা প্রোগ্রাম দিয়েছিলাম। এই প্রোগ্রামের একদিন পরেই ওই প্রোগ্রামটা হয়েছিল আপনার সোহরাওয়ার্দীতে। আমরা সেখানে, আপনি যদি আমার বক্তব্যতে দেখেন, সেখানে আমি স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলেছি। 2 নম্বর বিষয় আমি শেষ করি। 2 নম্বর বিষয়, সেখানে নারী কমিশনের যে বিষয়, সেখানে আমি কমিশন বাতিল বিষয়ে আমি কোনো কথা বলিনি। স্পষ্ট উল্লেখ আছে, সেখানে আমি বলেছি যে নারীদের যে যোগ্য হিস্সা রয়েছে, নারীদের যথাযথ, আমি আপনার বক্তব্য শুনেছি, এবং এই কমিশন নিয়ে যদি কোনো ধরনের মতপার্থক্য থেকে থাকে, সেটি নিয়ে আলোচনার ভিত্তিতে সেটি সমাধান হতে হবে। এবং সেখানে নারীদেরকে নিয়ে হেফাজতের ওইখানে আপনার অবস্থান কি এনসিপির অবস্থান? আমি কোয়ালিটেটিভ ইয়াতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি যে আপনার অবস্থান এনসিপির অবস্থান কিনা। আমাদের এনসিপির নারী কমিশনের বিষয়ে এই অবস্থানটাই ছিল। আমি যেই কথাটা সেখানে আমরা বলেছি,
কারণ আমরা বলেছিলাম নারী কমিশন আপনার হেফাজতের যে সেই জায়গায় প্রস্তাবগুলো দিয়েছে, অংশগ্রহণ করাটা এনসিপির অংশগ্রহণ করা কিনা? দেখেন সেখানে যে প্রস্তাবগুলো দিয়েছে, আমি আসছি সেখানে যে প্রস্তাব, আমি যে কথাটা বলেছি, আমার এনসিপির নারী কমিশনের বিষয়ে ঠিক সেই ধরনের অবস্থানটা ছিল, যে আমাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছিল সেই প্রস্তাবনার কিছু কিছু জায়গায় আমরা সংশোধনের প্রস্তাব দিয়েছিলাম, যে সংশোধনের মধ্য দিয়ে এই নারী কমিশনের এই বিষয়গুলো হচ্ছে ফরওয়ার্ড করা হোক। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে ওখানের উপস্থিতির যে বিষয়টি, সেটি হচ্ছে যে তখন সব রাজনৈতিক দলের, আমাদের হেফাজতের যিনি যারা আছেন সব রাজনৈতিক দলকেই তারা হচ্ছে দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াতের অংশ হিসেবে এনসিপির প্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়েছিলাম। আমি অবশ্য এনসিপির এই বিষয়ে দেওয়া পরের প্রেস রিলিজে, পরে তাদের বক্তব্যে, তাদের নেতাদের কথায় কখনো আমি এটা প্রমাণ পাই নাই যে আপনি এনসিপির প্রতিনিধিত্ব করতে সেখানে গিয়েছিলেন। আমি বরং উল্টোটা শুনেছি। দেখেন আমি বরং উল্টোটা শুনেছি, ওখানে শুনেছি হাসনাত আব্দুল্লাহ সেখানে গিয়েছেন নিজের ক্যাপাসিটিতে। না, নিজের ক্যাপাসিটি। দেখেন বিষয়টা হচ্ছে যে আমরা প্রথম দিন একটা প্রোগ্রাম ছিল, একদম ওই দিনের আগের দিন একটা প্রোগ্রাম ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যারা 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 একমত ছিল সেই জায়গা থেকে আমাদেরকে মানে হেফাজতে ইসলাম পাঁচি, এটা খুব সম্ভবত প্রোগ্রামটা ছিল মার্চ মাসে, প্রোগ্রামটা হচ্ছে মার্চ মাসে ছিল না প্রোগ্রামটা? হ্যাঁ, মার্চে ছিল, মার্চে ছিল প্রোগ্রামটা। তো তখন হচ্ছে ওই যে শাপলা হত্যাকাণ্ড নিয়ে হচ্ছে সে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, এবং সেই জায়গায় হচ্ছে আমি গিয়েছিলাম, এবং এটা হচ্ছে আমার পার্টি থেকে আমি গিয়েছিলাম। যাই হোক, এইটা আপনি নিশ্চয়ই পরে আবার ভেবে দেখবেন যখন আপনার নিজের রাজনৈতিক ক্যারিয়ারে যখন আপনি পিছনে দিকে তাকাবেন তখন আপনি ভেবে দেখবেন। না খালিদ ভাই, খালিদ ভাই একটা বিষয়, খালিদ ভাই একটা বিষয়, আমরা কিন্তু একটা বিষয় যে সেখানে বলা হচ্ছে যে আমার উপস্থিতিতে সেখানে হচ্ছে নারীদেরকে নিয়ে নেতিবাচক কথা বলা হয়েছে, সেখানে হচ্ছে বাজে মন্তব্য করা হয়েছে, সেটা একদমই না। আমি যখন এখানে বক্তব্য দিয়ে আমি চলে আসি, আমি যাই সেখানে বক্তব্য দেই আওয়ামী লীগ নিষিদ্ধ এবং নারী কমিশনের যেই প্রস্তাবগুলো রয়েছে, যে প্রস্তাবগুলো আমার এনসিপি সেখানে সংশোধনের প্রস্তাব দিয়েছে, সেটার যদি বিবেচনা করার সুযোগ থাকে আমি সেখানে এটা বলেছি, দেন চলে আসছি। এর পরবর্তীতে আমার অনুপস্থিতিতে হয়তো আমার অনুপস্থিতিতে সেখানে নেতিবাচক কথা বলা হয়েছে, যেটির আবার আমার পার্টি থেকে সেখানে হচ্ছে সেটি নিন্দা জানানো হয়েছে। ওকে, ফেয়ার এনাফ। আমি সেনাবাহিনী নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনি সেনাপ্রধানকে নিয়ে বলেছিলেন যে আওয়ামী লীগ পুনর্বাসনে আপনাকে সেনাপ্রধানের প্রস্তাব দেওয়া হয়েছে। মার্চে আপনি এরকম একটা পোস্ট করেছিলেন, আওয়ামী লীগকে সেনাপ্রধান বা সেনাবাহিনী পুনর্বাসন করতে চায়, সেই রকম একটা বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যে আপনার বক্তব্যের সাথে আপনাদেরই আরেক নেতা সার্জিস আলম একমত হন নাই, এবং নাসিরুদ্দিন পাটোয়ারী সাহেব সিলেটে এক অনুষ্ঠানে বক্তৃতা আপনার এই বক্তব্যকে শিষ্টাচার বহির্ভূত বলেছিলেন। আপনার একটু মন্তব্য করতে চাই। ওকে, এখানে হচ্ছে সার্জিসের স্ট্যাটাসটা যদি দেখেন, সে আমার বক্তব্যের সাথে একমত না, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে সে বলেছে যে আপনি টোন, সেটিং, মুড, অ্যাটিটিউড, একটা বক্তব্যের মধ্যে এই জিনিসগুলো থাকে, টোন থাকে, ওই বক্তব্যের সেটিং, ওই বক্তব্যের মুড, ওই বক্তব্যের অ্যাটিটিউডটা কেমন হয়, ওইটা সার্জিস যেটা বলেছে সেটা হচ্ছে যে আমি যেটাকে বলেছি যে আমাদেরকে এক ধরনের রুড ভাবে বলা হয়েছে, সার্জিস সেটাকে টোন ডাউন করেছে। সার্জিস যেটা বলেছে যে আমার কাছে যেটা রুড মনে হয়েছে ওর কাছে সেটা হয়তো রুড মনে হয়নি। আর নাসির ভাই যেটা হচ্ছে সিলেটের বক্তব্য ইফতার পার্টিতে যেটা বলেছেন যে এই ধরনের বিষয়ে মানে আমাদের কখনোই দেখা যায়নি যে এই ধরনের বিষয় পাবলিক স্ফেয়ারে কখনো নিয়ে আসা হয়েছে, এই পাবলিক স্ফেয়ারে নিয়ে আসাটা উনি বলেছেন শিষ্টাচার বহির্ভূত। আপনার সাথে কি সে সময় উপদেষ্টা আসিফ যুক্তি করে ওই প্রায় একই সময় যে উনি এই কথাটা বলেছিলেন যে সেনাপ্রধান বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছিলেন, সেটা কি আপনার সাথে যুক্তি বুদ্ধি করে তারপরে মানে আপনারা দুজন একই জায়গায় ছিলেন আর কি? না, আমরা দুজন তো একই জায়গায় কেন থাকবো? একই জায়গায় মানে একই বক্তব্যের সেম পেজ, আই আন্ডারস্ট্যান্ড, সেম পেজ, ইয়েস, হ্যাঁ সেম পেজে আমরা যুক্তি করে সেখানে ছিলাম, বিষয়টা এমন না। আমি যখন প্রকাশ করি পরবর্তীতে আমি দেখেছি যে আসিফ সেখানে তার অভিজ্ঞতা, যেটা সরকার গঠনের সময় সেনাপ্রধানকে নিয়ে যে তার অভিজ্ঞতা সেটাকে প্রকাশ করেছে। জনাব নাহিদও কি একই রকম বক্তব্য পোষণ করেন? এনসিপি আসিফ সাহেবের বক্তব্য ওন করে কিনা? এনসিপি আসিফ সাহেব তো হচ্ছে সরকার গঠন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত, রাইট? সরকার গঠনের প্রক্রিয়ার সাথে জনাব নাহিদ সরাসরি যুক্ত ছিলেন। এই ক্ষেত্রে এনসিপির অবস্থান সত্যি সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে বুকে পাথর বেঁধে আসতে বলছিলেন, এবং এসে আসিফ বলেছে ওই জায়গাতে